দেখো, আজকে আমরা যেটা দেখব আলো আলো চ্যাপ্টারের উপর বেশ কিছু জিনিস মানে আমরা আগে জেনে নেব। মানে আলোটা পড়তে গেলে তোমাদেরকে বেশ কিছু প্রাইমারি জিনিস মানে প্রাথমিক জিনিস তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে, নাহলে আলোর যে কনসেপ্টগুলো এর পরে পরে যেগুলো আসবে সেগুলো সব ক্লিয়ার হবে না। ঠিক আছে, তো কতগুলো একদম বেসিক জিনিস, একদম আলো পড়ার আগে তোমাদেরকে এই কয়েকটা জিনিস ধারণা, প্রাথমিক ধারণা এই কতগুলো তোমাকে জেনে রাখতেই হবে। যেমন ধরো তোমরা পড়ে এসছো হয়তো ক্লাস 7-8 এর জিনিসগুলো কিছু ছিল আর কি, যে আলো যে রশ্মি চিত্র, আলোক রশ্মি, আমরা যে আলোক রশ্মির চিত্র এঁকেছি সেগুলো কীরকমভাবে আলোক রশ্মিগুলো বুঝিয়েছিলাম। একটা লাইন টেনে তার উপরে তীর চিহ্ন। ঠিক আছে, এটা হচ্ছে একটা আলোক রশ্মির চিত্র। তোমাদেরকে এইভাবেই আঁকতে হবে আলোক রশ্মি। যদি তুমি পরীক্ষার সময় একটা লাইন টেনে দেওয়ার অর্থ কিন্তু কিছু বোঝায় না যে এটা আলোক রশ্মির চিত্র কিনা, সেটা কিন্তু বোঝায় না। ঠিক আছে, আলোক রশ্মি হলে তীর চিহ্নটা অবশ্যই থাকবে। তীর চিহ্ন তোমাকে দিতেই হবে, যেদিকে আলোক রশ্মি যাচ্ছে সেটাকে বোঝাবে, মানে আলোক রশ্মি এদিক থেকে এই তীর চিহ্নের মাধ্যমে বোঝাচ্ছে আলোক রশ্মি এদিক থেকে ওইদিকে যাচ্ছে। ঠিক আছে, একটা আলোক রশ্মি, এটা হচ্ছে একটা আলোক রশ্মি। এবার অনেকগুলো যদি আলোক রশ্মি একসঙ্গে থাকে তাহলে পাশাপাশি আঁকতে হবে অনেকগুলো আলোক রশ্মি। যদি দেখা যায় আলোক রশ্মিগুলো পরস্পর সমান্তরালভাবে আছে, তাহলে সেই ধরনের যে আলোক রশ্মি তৈরি হবে তাকে, অনেকগুলো আলোক রশ্মি থাকে তাকে বলা হয় আলোক রশ্মি গুচ্ছ। মানে অনেকগুলো যদি আলোক রশ্মি একসঙ্গে থাকে, এটা হচ্ছে, একে বলবো আমরা আলোক রশ্মি গুচ্ছ। ঠিক আছে, একসঙ্গে অনেকগুলো থাকলে আলোক রশ্মি গুচ্ছ। আচ্ছা, এবার আলোক রশ্মিগুলো যদি আবার দেখা যায় যে সমান্তরালভাবে থাকে, তাহলে সেই ধরনের আলোক রশ্মি গুচ্ছকে আমরা বলবো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। ঠিক আছে, তাই অনেকগুলো আলোক রশ্মি যদি পরস্পর সমান্তরাল থাকে তখন তাকে আমরা বলবো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। আবার একটা জিনিস দেখা যায় যে আলোক রশ্মিগুলো এসে বিভিন্ন দিক থেকে এসে একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। ঠিক আছে, এরকম ভাবে যদি দেখতে পাওয়া যায় যে আলোক রশ্মি আসছে, তাহলে এই যে আলোক রশ্মি একটা বিন্দুতে যখন মিলিত হবে সেই ধরনের আলোক রশ্মিকে আমরা বলবো অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। অনেকগুলো আলোক রশ্মি এসে একটা বিন্দুতে যদি মিলিত হয়। আবার এরকম দেখা যেতে পারে যে একটা বিন্দু থেকে আলোক রশ্মিগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, একটা বিন্দু থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। যদি এই ধরনের আলোক রশ্মি পাওয়া যায় তখন তাকে আমরা বলবো অপসারী আলোক রশ্মি গুচ্ছ। অপসারী আলোক রশ্মি গুচ্ছ। এই কতগুলো জিনিস তোমাদেরকে জেনে রাখতে হবে। আর ছবি কিন্তু অবশ্যই দরকার। আলোক রশ্মি আলোক চ্যাপ্টার পড়ার সময় কিন্তু ছবিটা খুব মানে গুরুত্বপূর্ণ বিষয়। আলোক রশ্মি পড়তে গেলে ছবি তোমাকে ড্রয়িং করতেই হবে। জিনিসগুলো একটু জেনে রাখো যে কাকে অভিসারী আলোক রশ্মি গুচ্ছ বলে। যদি আলোক রশ্মিগুলো কি হয় একটা বিন্দুতে এসে মিলিত হয় সেটা হচ্ছে অভিসারী, আর যদি একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়ে, চারদিকে ছড়িয়ে পড়ে, তাহলে তাকে আমরা বলবো অপসারী আলোক রশ্মি গুচ্ছ। আর যদি দেখা যায় রশ্মিগুলো পরস্পর সমান্তরাল আছে তাকে আমরা বলবো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। ঠিক আছে, এই কতগুলো জিনিস, এই জিনিসগুলো তোমাদেরকে জানতেই হবে। হয়েছে, ছবি আঁকা হয়েছে। তো আর কি আমরা পড়বো এই চ্যাপ্টারে, প্রাইমারি জিনিস আর কি জেনেছি। এখানে দেখো তোমরা দুটো সূত্র পড়েছো, প্রতিফলনের সূত্র। সেখানে কি বলা হয়েছিল যে আলোক রশ্মিগুলো কোনো একটা তলে যদি প্রতিফলিত হয়ে বেরিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হয়, কোনো একটা তল, সমতল, আমি বলি এটা সমতল একটা, সেই সমতলে যদি একটা আলোক রশ্মি এসে পড়ে তো তারপর কি হয়, সেই বিন্দু থেকে যে বিন্দুতে পড়ে সেই বিন্দুর একটা করে নাম আছে, প্রত্যেকটা জিনিসেরই একটা করে নাম দেওয়া আছে। তো যে বিন্দুতে পড়ে, ধরো এই বিন্দুতে আলোক রশ্মি এসে পড়লো একটা বি, একটা আলোক রশ্মি বি বিন্দুতে এসে পড়লো। ঠিক আছে, আবার বি বিন্দু থেকে আলোক রশ্মিটা প্রতিফলিত হয়ে বেরিয়ে যাচ্ছে সি পথে, সি পথে আলোক রশ্মিটা বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এ থেকে বি বিন্দুতে একটা আলোক রশ্মি এসে পড়লো, বি বিন্দু থেকে আলোক রশ্মিটা বেরিয়ে যাচ্ছে সি পথে। তো এখানে দেখো এই প্রত্যেকটা জিনিসের একটা করে নাম আছে। আর এই যে আলোক রশ্মিটা আসছে, যে বি আলোক রশ্মি, একে আমরা বলবো আপাতিত রশ্মি। ঠিক আছে, যে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে
প্রতিফলিত হয়ে বেরিয়ে যাচ্ছে, সেই রশ্মিটাকে আমরা বলবো প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটাকে বলা হয় প্রতিফলন। ঠিক আছে, এই ঘটনাটাকে বলে প্রতিফলন। আর যে বিন্দুতে আলোক রশ্মি পড়ছে বি বিন্দুটাকে বলা হয় আপাতন বিন্দু। যদি সব ভুলে গিয়ে থাকো তাহলে একবার দেখে নেবে পুরো জিনিসটা, আমি বেসিক জিনিস এখানে বলে দিচ্ছি। আপাতন বিন্দু, কারণ এই যতগুলো বেসিক জিনিস আছে এগুলো না জানলে তুমি কিন্তু এরপরে এগোতে পারবে না। ঠিক আছে, আলো চ্যাপ্টারে বুঝতে পারবে না। এবার দেখো বি বিন্দুতে কি করা হয়, বি বিন্দুতে একটা অভিলম্ব আঁকা হয়। ঠিক আছে, এর নাম যে একটা বিএন। তো এই যে বিএন যেটা লিখছি এটা হচ্ছে অভিলম্ব। আচ্ছা, এখানে একটা মজার জিনিস হচ্ছে অভিলম্ব। এই যে অভিলম্বটা কি, অভিলম্ব মানে 90 ডিগ্রি কোণ, এটা বুঝতে পারছি। তাহলে কার সঙ্গে 90 ডিগ্রি, এই যে বিএন যে লাইনটা গেছি যে তলটা আছে সেই তলের সঙ্গে কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা 90, এদিকে 90 ডিগ্রি, এদিকে এটাও 90 ডিগ্রি। ঠিক আছে, এই জন্য এটা বলা হচ্ছে অভিলম্ব। বিএনটা তাহলে অভিলম্ব, কার সঙ্গে অভিলম্ব, তলের সঙ্গে। এটা হচ্ছে তল, এই তলের সঙ্গে বিএনটা অভিলম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো এখানে দুটো সূত্র তোমরা পড়েছো, প্রতিফলনের দুটো সূত্র। প্রথম সূত্রে কি ছিল, প্রথম সূত্রটা ছিল আপাতিত রশ্মি, দেখো এ বি আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি কোনটা বিসি, আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং এই আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কোনটা, বিএন। এই অঙ্কিত অভিলম্ব এরা তিনজনে দেখো একই তলের উপরে থাকে, এই যে তলটা সেই তলের উপরেই আছে, একই তলের উপরে অবস্থান করে, একই তলের ওপরেই আছে। দেখো এই তলটা তলের ওপরেই, দেখো আপাতিত রশ্মিও আছে দাঁড়িয়ে, অভিলম্বটা দাঁড়িয়ে আছে, আবার প্রতিফলিত রশ্মিটা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এটা ছিল প্রথম সূত্র। ঠিক আছে, 1 নম্বর সূত্র প্রতিফলনের। আর দ্বিতীয় সূত্র আরেকটা কি ছিল, আরেকটা বলা ছিল যে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। তো এখানে আপাতন কোণ কোনটা, আপাতন কোণ কাকে বলে সেটা জানতে হবে। আপাতন কোণ হচ্ছে অভিলম্বের সঙ্গে আপাতিত রশ্মিটা যে কোণ সৃষ্টি করে সেটাই হচ্ছে আপাতন কোণ, এইটাই হচ্ছে আপাতন কোণ। ঠিক আছে, আপাতিত রশ্মিটা অভিলম্বের সঙ্গে যে কোণ তৈরি করে, তোমরা এখানে ভুল করে অনেক সময় অনেকে এই কোণটাকে ভেবে ভালো, কিন্তু এটা নয়। ঠিক আছে, আপাতন কোণ হচ্ছে অভিলম্বের সঙ্গে আপাতিত রশ্মিটা যে কোণ সৃষ্টি করে সেটাই হচ্ছে আপাতন কোণ। আর প্রতিফলন কোণ কোনটা, প্রতিফলন কোণ হচ্ছে অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মিটা যে কোণ সৃষ্টি করে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মি, এই যে প্রতিফলিত রশ্মি, সেই প্রতিফলিত রশ্মিটা অভিলম্বের সঙ্গে যে কোণ সৃষ্টি করে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আমি যদি আপাতন কোণ বলি তাহলে আপাতন কোণের নামটা কি হচ্ছে, দেখো এ বিএন। এটা হচ্ছে আপাতন কোণ। আর প্রতিফলন কোণ কোনটা, প্রতিফলন কোণ হচ্ছে এনবিসি। এটা হচ্ছে প্রতিফলন কোণ। ঠিক আছে, এখানে কোণ বোঝানো হয়েছে বলতে তুমি এনবিসি বলতে পারো অথবা সিবিএন বলতেই পারো। ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি তুমি আপাতিত রশ্মিটাকে এ বির পরিবর্তে বিএ বলে দাও তাহলেই সমস্যা। ঠিক আছে, আপাতিত রশ্মি যে দিক থেকে আলোক রশ্মিটা আসছে, এ থেকে বি এর দিকে আসছে, সেই জন্য আপাতিত রশ্মিটা আমাকে এ বি বলতে হবে, বি এ বলা যাবে না। আর প্রতিফলিত রশ্মি যেটা বি থেকে বেরিয়ে যাচ্ছে সি এর দিকে, বি সি বলতে হবে, বি সি, সি বি বললে হবে না। ঠিক আছে, কিন্তু আপাতন কোণের ক্ষেত্রে তুমি এটাকে বলতে পারো এ বি এন বা এন বি এ বলতে পারো আপাতন কোণ। আর প্রতিফলন কোণ কোনটা, এন বি সি বলতে পারো অথবা সি বি এন বলতে পারো। ঠিক আছে, এই ছোটো ছোটো জিনিস কতগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে, নাহলে পরীক্ষার সময় অনেক ভুল করে ফেলো। আচ্ছা, তাহলে দ্বিতীয় সূত্রটা কি প্রতিফলনের দ্বিতীয় সূত্র হচ্ছে আপাতন কোণ সমান কি হবে, সমান হচ্ছে প্রতিফলন কোণ। পরীক্ষায় যদি প্রশ্ন করা যে আপাতন কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণ কত হবে, প্রতিফলন কোণ 30 ডিগ্রি হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যে দ্বিতীয় সূত্র যেটা পেলাম সেটা হচ্ছে আপাতন কোণ প্রতিফলন কোণের সঙ্গে সমান। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, একটা চ্যুতি কোণ বলে একটা জিনিস আছে, চ্যুতি কোণ। এই জিনিসটা চ্যুতি কোণটা কোনটাকে বলবো, চ্যুতি কোণ সেটা যদি জানা না থাকে তাহলে ওটাকে জেনে নেবো। চ্যুতি কোণ হচ্ছে আলোক রশ্মি, কোনো একটা আলোক রশ্মি যাওয়ার কথা যে পথে, আলোক রশ্মি যাচ্ছে কোন দিকে, এ থেকে বি এর দিকে যাচ্ছে, এখানে ধাক্কা খেলে, তলে ধাক্কা খেয়ে এবার বিসি পথে বেরিয়ে যাচ্ছে, তাই তো। তো এ থেকে বি এর দিকে আসছে, বি থেকে বেরিয়ে যাচ্ছে বিসি এর দিকে। যদি এই তলটা না থাকতো, ধর এই তলটা নেই, তাহলে আলোক রশ্মি যেতে কোন দিকে,
আলোক রশ্মি তখন যেত এ থেকে বি হয়ে এদিকে সোজা বেরিয়ে চলে যেত, এই সোজা বেরিয়ে চলে আসতো। কিন্তু এখন কি সমস্যা হয়ে গেছে, এই যে তলটা থেকে গেছে, তলটা থাকার জন্য আলোক রশ্মি বেরিয়ে যাচ্ছে এদিকে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ানো, এই তলটা থাকার জন্য আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল এই পথে, এই পথে না গিয়ে কি হয়েছে, আলোক রশ্মিটা ঘুরে গেছে এতটা কোণে। ঠিক আছে, যাওয়ার কথা ছিল এই পথে কিন্তু ঘুরে গেছে সে এই কোণে। তাহলে এবার ব্যাপার হচ্ছে যতটা কোণে আলোক রশ্মিটা ঘুরে গেল সেইটাকেই বলা হয় চ্যুতি কোণ। ডেল্টাকে প্রকাশ করা হয় চ্যুতি কোণটাকে, ডেল্টা। ঠিক আছে, তাহলে ডেল্টা কোণ কোনটা, এ বি এর একটা নাম দিয়ে দিই, এ বি সি ডি। তাহলে চ্যুতি কোণ কোনটাকে বলবো আমরা, কোণ ডি বি সি হচ্ছে ডেল্টা বা চ্যুতি কোণ। ঠিক আছে, তাহলে এটাকে বলবো আমরা চ্যুতি কোণ। চ্যুতি কোণ বুঝতে পেরেছো? চ্যুতি কোণ হচ্ছে আলোক রশ্মি যে পথে যাওয়ার কথা সেই পথে না গিয়ে যতটা কোণে ঘুরে যায়। যাওয়ার কথা এই পথে, এই পথে না গিয়ে ঘুরে গেছে এই পথে, যতটা কোণে ঘুরে গেছে সেই কোণটাই হচ্ছে চ্যুতি কোণ। আচ্ছা, এবার পরীক্ষায় কোশ্চেন হলো, বললো যে আপাতন কোণ, আপাতন কোণ বলেছে 30 ডিগ্রি। ঠিক আছে, তো প্রতিফলন কোণ কত হবে, প্রতিফলন কোণ হবে 30 ডিগ্রি। চ্যুতি কোণ কত হবে, ডেল্টা কত হবে, ডেল্টাটা কি করে বেরোবে? দেখো, আপাতন কোণ যদি 30 ডিগ্রি হয়, প্রতিফলন কোণও হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, আপাতন কোণ 30 ডিগ্রি, প্রতিফলন কোণও হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এবার দেখো টোটাল যদি আমি এই কোণটাকে আমি দেখি, টোটাল কোণটা কত, টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, 30 ডিগ্রি 60 ডিগ্রি তুমি বাদ দাও। তাহলে 60 ডিগ্রি যদি বাদ দাও তাহলে কত থাকছে পরে, 180 থেকে 60 ডিগ্রি বাদ দাও, তাহলে কত থাকছে 120 ডিগ্রি। চ্যুতি কোণ কত, চ্যুতি কোণ হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ ডেল্টা সমান হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রতিফলনের বিষয়বস্তু। তাহলে প্রতিফলনটা তোমাকে ডিটেলসে জানতে হবে, কারণ হচ্ছে তোমাদের যখন পড়বে স্ফেরিক্যাল মিরর মানে গোলীয় দর্পণ যখন পড়বে, গোলীয় দর্পণের ক্ষেত্রে তোমার অবিলম্ব আঁকতে হবে, আপাতিত রশ্মি আঁকতে হবে, প্রতিফলিত রশ্মি আঁকতে হবে, সবই আঁকতে হবে তোমাকে। তখন সেগুলো কোন লজিকে তৈরি হয় সেটা তোমাকে জানতে হবে। আপাতন কোন সময় প্রতিফলন কোন হয়, এটা যে সমতল দর্পণের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য এমন নয়, সমতল দর্পণে যেমন প্রযোজ্য সেরকম একই রকম ভাবে গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য। সমতল দর্পণে যেমন সূত্র একই রকম ভাবে গোলীয় দর্পণেও প্রযোজ্য। ঠিক আছে, আচ্ছা এটা একটা গেল। আচ্ছা, আর কি জানতে হবে আমাদেরকে, আমাদেরকে প্রতিবিম্ব বলে একটা জিনিস আছে। প্রতিবিম্ব, প্রতিবিম্ব তো পড়েছো তোমরা জানো। প্রতিবিম্ব, প্রতিবিম্ব কোনটা, আমরা দর্পণের সামনে যখন আমরা দাঁড়াই আমাদের যে ছবিটা আমরা দেখতে পাই দর্পণে, মানে সমতল দর্পণ মানে আয়না, আয়নার সামনে যখন আমরা দাঁড়াই, দাঁড়ানোর সময় আমরা তো আমাদের একটা ছবি দেখি দর্পণে, দর্পণে যে ছবিটা দেখি সেটাই হচ্ছে আসলে প্রতিবিম্ব। শুধু দর্পণে প্রতিবিম্ব না, লেন্সের ক্ষেত্রেও আমরা প্রতিবিম্ব দেখে থাকি। সমতল দর্পণে দেখে থাকি, গোলীয় দর্পণে দেখে থাকি, লেন্সের ক্ষেত্রেও প্রতিবিম্ব দেখে থাকি। তাই প্রতিবিম্ব জিনিসটা কি বা প্রতিবিম্বটা তৈরি হয় কিভাবে, সেই জিনিসগুলোকে আমাদেরকে জানতে হবে। প্রতিবিম্বের একটা সংজ্ঞা আছে, তোমরা হয়তো পড়েছো, কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মি উৎস প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে এসে মিলিত হয় তখন সেই বিন্দুটাকে বলা হয় প্রতিবিম্ব। কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মি উৎস প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে এসে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ঠিক আছে, অপসৃত হচ্ছে, তাহলে সেই বিন্দুটাকে তখন আমরা বলবো প্রতিবিম্ব। তো প্রতিবিম্ব দু রকমের হয়, একটা হচ্ছে সৎ প্রতিবিম্ব আর একটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। সৎ অসৎ এই জিনিস দুটো কি, ধরো সমতল দর্পণে আমরা যে প্রতিবিম্বটা দেখি সেটা আসলে হচ্ছে অসৎ প্রতিবিম্ব। সমতল দর্পণে যে প্রতিবিম্বটা দেখি, আয়নাটা যখন আমরা মুখ দেখি তখন তার সামনে যে বস্তু একটা যদি থাকে, বস্তুর একটা প্রতিবিম্ব তৈরি হয় পিছনের দিকে, যে বস্তুটা যতটা দূরে থাকে প্রতিবিম্বটা ঠিক ততটা দূরে তৈরি হয়। এটা যদি বস্তু হয় এটা হচ্ছে প্রতিবিম্ব। তো এই যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেই প্রতিবিম্বটাকে যদি আমরা পর্দায় ফেলতে পারি, মানে এই দর্পণের পিছন দিকে যদি আমরা পর্দা রাখি তাহলে পর্দায় কি এই প্রতিবিম্বটা পাওয়া যাবে? পর্দায় প্রতিবিম্বটা পাওয়া যাবে না, পর্দাতে পাওয়া যায় না। এই অসৎ প্রতিবিম্বর বৈশিষ্ট্য হচ্ছে পর্দাতে
পাওয়া যায় না। অসৎ প্রতিবিম্ব হচ্ছে সেইগুলোই যেগুলো পর্দাতে পাওয়া যাবে না। পর্দা রাখলে, যেখানে তুমি পর্দা রাখো না কেন, পর্দাতে তোমার প্রতিবিম্বটা ফুটে উঠবে না, কিন্তু দেখতে পাওয়া যায় প্রতিবিম্ব আছে, ঠিক আছে, প্রতিবিম্ব আছে দেখতে পাবে, কিন্তু পর্দাতে তুমি ফেলতে পারবে না। সেই ধরনের প্রতিবিম্বগুলো হচ্ছে অসৎ প্রতিবিম্ব, ঠিক আছে। আর সৎ প্রতিবিম্ব কোনগুলো? যেগুলো পর্দায় ফুটে উঠবে, পর্দাতে যেগুলো ফেলা যাবে সেগুলো হচ্ছে, এগুলো পর্দাতে পাওয়া যাবে, ঠিক আছে। এগুলো দেখবে সব তোমরা এরপরে যখন করতে থাকবে তখন দেখতে পাবে যে কোনটা পর্দাতে ফুটে উঠছে, কোনটা পর্দায় ফুটে উঠছে না। যেমন আমি বলি, আয়নার সামনে তুমি যে যখন দাঁড়াও, তুমি তোমার ছবিটা কিন্তু দর্পণের পিছন দিকে দেখতে পাওয়া যায়, কিন্তু সেখানে কি পর্দা রাখলে তোমার ছবিটা কি সেখানে ফুটে উঠবে? সেখানে ফুটে উঠবে না। তাহলে এই ধরনের প্রতিবিম্ব যদি হয়, তাহলে এই ধরনের প্রতিবিম্বগুলোকে বলা হবে অসৎ প্রতিবিম্ব, ঠিক আছে। আর সৎ প্রতিবিম্ব হচ্ছে যেগুলো পর্দাতে ফুটে উঠবে। তো অসৎ প্রতিবিম্বগুলো পর্দাতে দেখা যায় না কেন? কারণ এই অসৎ প্রতিবিম্ব যে আলোকরশ্মিগুলো আসে, আমরা যেগুলো দেখতে পাই, সেগুলো আমাদের মনে হয় যেন অন্য কোনো একটা বিন্দু উৎস থেকে আলোকরশ্মিগুলো আসছে, কোনো একটা জায়গা থেকে আলোকরশ্মিগুলো আসছে, কিন্তু সেখানে বস্তুটা নেই, ঠিক আছে। তো এই অসৎ কোনো একটা বিন্দু উৎস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, আমাদের কাছে কি মনে হয়? অপসৃত হচ্ছে বলে মনে হয়, ঠিক আছে। তো সোজা তুমি যখন সিলেকশন করবে কোনটা সৎ প্রতিবিম্ব কোনটা অসৎ প্রতিবিম্ব, সহজ পদ্ধতি যেটা ব্যবহার করবে সেটা দেখবে, যেখানে পর্দাতে ছবিটা ফুটে উঠবে, অসৎ প্রতিবিম্ব যেটা পর্দায় ফুটে উঠবে সেইটাকে আমরা বলবো সৎ প্রতিবিম্ব, যেটা পর্দায় পাওয়া যাবে না সেটাকে বলবো অসৎ প্রতিবিম্ব, বাস, ঠিক আছে। এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তুমি বেছে নেবে কোনটা সৎ প্রতিবিম্ব হচ্ছে, কোনটা অসৎ প্রতিবিম্ব হচ্ছে। যদি পর্দায় ফুটে ওঠে তাহলে হচ্ছে সৎ, আর যদি পর্দায় না ফোটে তাহলে হচ্ছে অসৎ, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস তোমরা পড়েছো, বেসিক জিনিস, যে সমতল দর্পণে যে প্রতিবিম্বটা ফুটে ওঠে সেই প্রতিবিম্বের কতগুলো বৈশিষ্ট্য, ঠিক আছে। এই একটা বৈশিষ্ট্য তোমাদেরকে জানতেই হবে। এটা তোমাদের যদিও মাধ্যমিকের সিলেবাসে নেই, কিন্তু এটা তোমাকে বেসিক জিনিস এটা জেনে রাখতেই হবে, কারণ এর উপর ভিত্তি করে তুমি বাকি জিনিসগুলোকে এর সঙ্গে তুলনা করে পড়বে। তাহলে আমাদের যে জিনিসটা জানতে হবে যে সেটা হচ্ছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। যদি তোমরা এই জিনিসটা সম্পর্কে হয়তো জানো, তো এর বৈশিষ্ট্য কি কি দেখতে পাওয়া যায়। এখানে প্রথমে আমি বলছিলাম সৎ না অসৎ, একটু আগেই বলেছি সমতল দর্পণে যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে। এখানে পর্দায় তুমি ছবিটাকে ফুটিয়ে তুলতে পারবে না, পর্দা ব্যবহার করলে সেই পর্দার প্রতিবিম্ব তুমি পাবে না। এটা হলো অসৎ প্রতিবিম্ব। আর কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়? প্রতিবিম্বটা হয় সমশিষ্য, প্রতিবিম্ব হয় সমশিষ্য। সমশিষ্য মানে কি? সমশিষ্য মানে আমরা যখন দর্পণের সামনে দাঁড়াই, তখন আমরা দর্পণের সামনে দাঁড়ালে আমাদের মাথাটা উপরের দিকে থাকে, দর্পণে কিন্তু মাথাটা উপর দিকে থাকে, মাথাটা যেদিকে আছে সেদিকে মাথাটা ফুটে ওঠে, ঠিক আছে। সেই জন্য এটা বলা হচ্ছে সমশিষ্য। সোজা বলতে পারো, সমশিষ্য বা সোজা, ঠিক আছে। প্রতিবিম্বটা পাওয়া যায় সমশিষ্য। আর কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়? এই প্রতিবিম্বের একটা বৈশিষ্ট্য হচ্ছে বস্তু দূরত্ব যতটা, প্রতিবিম্ব দূরত্ব ঠিক ততটাই হয়। মানে বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব। এর মানে কি? মানে দর্পণ থেকে বস্তুটা ঠিক যতটা দূরে থাকে, দর্পণ থেকে প্রতিবিম্বটা ঠিক ততটা দূরেই তৈরি হয়। দর্পণ থেকে বস্তু যদি 1 মিটার দূরে থাকে, দর্পণ থেকে প্রতিবিম্বটা ঠিক থাকবে 1 মিটার দূরে, ঠিক আছে। এটাকে বলা যায় বস্তু দূরত্ব সমানই হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। আর কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাবে? বস্তুর যে দৈর্ঘ্য, ধরো সমতল দর্পণে যে বস্তুটা রাখা আছে তার দৈর্ঘ্য ধরো 1 মিটার, ঠিক আছে। তাহলে প্রতিবিম্ব যেটা তৈরি হবে সেই প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে 1 মিটার। তার মানে কি পাচ্ছি? বস্তু দৈর্ঘ্য যা প্রতিবিম্বের দৈর্ঘ্য তাই, বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্ব দৈর্ঘ্যের সমান, ঠিক আছে। এই জন্য বলা হয় এই দুটোর পরিবর্তে বলা যেতে পারে বিবর্ধন সমান 1, ঠিক আছে। এই কথাটা অনেক সময় এখানে চলে আসে যে বিবর্ধন মানে কি? প্রতিবিম্বের দৈর্ঘ্যটা যদি বস্তুর দৈর্ঘ্যের থেকে বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে বিবর্ধনটা আমরা 1 করবো, 1-এর বেশি করবো।
তো বিবর্ধন আসলে কি? বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি বেশি হয় আর বস্তুর দৈর্ঘ্য যদি কম হয় তাহলে বিবর্ধন একের বেশি হবে। আর প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি বস্তুর দৈর্ঘ্যের থেকে কম হয় তাহলে বিবর্ধন একের কম হবে। কিন্তু সমতল দর্পণের ক্ষেত্রে কি হয়? বিবর্ধন সবসময় যাবে। কিন্তু তোমরা দেখবে উত্তল দর্পণ পড়বে, অবতল দর্পণ পড়বে, লেন্স পড়বে, সেই সব ক্ষেত্রে দেখতে পাবে যে বিবর্ধন কোনো কোনো ক্ষেত্রে একের কম হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে একের বেশি হচ্ছে। ঠিক আছে, এটা হবে। তাহলে বিবর্ধন কাকে বলে? বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় বিবর্ধন। আচ্ছা, আর কি বৈশিষ্ট্য আছে? আরেকটা বৈশিষ্ট্য আছে সমতল দর্পণে, যে কোনো বস্তুর ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন হবে। পার্শ্বীয় পরিবর্তন ঘটে। পার্শ্বীয় পরিবর্তন ঘটে বলতে ধরো দর্পণের সামনে পি লেখা আছে, ধরো পি একটা লেখা এখানে লিখে রেখেছো পি, সেটাকে দর্পণের সামনে তুমি ধরলে কি দেখতে পাবে? পিটাকে দেখতে পাবে উল্টো, এরকম ভাবে লেখা। ঠিক আছে, পিটা এরকম ভাবে উল্টে যাচ্ছে, মানে পার্শ্বীয় পরিবর্তন, পাঁচটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, যদি তুমি এখানে লেখো ধরো এস লেখা থাকে, দর্পণের ছবিটা যেটা কিরকম দেখতে হবে? দর্পণে যে ছবিটা দেখতে হবে সেটা হবে এইরকম ভাবে এসে এরকম ভাবে দেখতে হবে এস। ঠিক আছে, তো ইংরেজি বেশ কিছু লেটার তোমরা পড়েছো, ক্লাস 7-এ ছিল যে পার্শ্বীয় পরিবর্তনের জন্য যে অ্যাম্বুলেন্স, গাড়িতে যে অ্যাম্বুলেন্স লেখাটা থাকে, অ্যাম্বুলেন্সের যে সেই লেটারগুলো আর কি পার্শ্বীয় পরিবর্তন হয়, সেগুলো পার্শ্বীয় পরিবর্তন করে লিখে গাড়িতে লেখা থাকে অ্যাম্বুলেন্স কথাটা। ঠিক আছে, এগুলো মোটামুটি বেসিক জিনিস, তোমাদেরকে এই কতগুলো জিনিস তোমাদেরকে জানতেই হবে। তো এরপরে তোমাদের যে আলো চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে তোমরা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করবে। তাহলে ন্যূনতম এই জিনিসটা তোমরা দেখে রাখো আর নোট করে নাও, নাহলে তুলনা করতে পারবে না। তুমি সমতল দর্পণটাকে পড়ে গলীয় দর্পণ, এরপর তোমাদের তো শুরু হচ্ছে গলীয় দর্পণ থেকে, যেহেতু মাধ্যমিক গলীয় দর্পণ থেকে শুরু হচ্ছে, সেহেতু সমতল দর্পণটাকে আগে তোমার কাছে ক্লিয়ার রাখতে হবে, তবে তুমি গলীয় দর্পণের ক্ষেত্রে বিষয়বস্তুর সঙ্গে তুলনায় আসতে পারবে এবং সেই জিনিসটা তোমার কাছে বোধগম্য হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, তাহলে হচ্ছে দর্পণ। আমাদের কাছে দর্পণ তাহলে কত রকমের পাচ্ছি? দর্পণ হচ্ছে দু রকমের, একটাকে বলবো আমরা সমতল দর্পণ, একটাকে বলবো সমতল দর্পণ, আর একটা হচ্ছে গলীয় দর্পণ। একটা হচ্ছে সমতল দর্পণ, গলীয় দর্পণ। গলীয় দর্পণটাকে আবার দুটো ভাগে ভাগ করা আছে, একটা বলা হচ্ছে উত্তল দর্পণ আর একটাকে বলা হচ্ছে অবতল দর্পণ। সমতল দর্পণের ছবি, এই সমতল দর্পণের একটা সাইড স্ট্রেট লাইন, তার সাইডে সেট করা আছে, তার মানে কি বস্তু কোথায় রাখতে হবে? বস্তু রাখতে হবে সামনের দিকে। ঠিক আছে, উত্তল দর্পণ কেমন? উত্তল দর্পণ হচ্ছে এই ধরনের। উত্তল দর্পণে বস্তু কোথায় রাখতে হবে? বস্তু রাখতে হবে এখানে, এটা হচ্ছে বস্তু, উত্তল দর্পণ। অবতল দর্পণ কেমন? অবতল দর্পণ হচ্ছে এই ধরনের। বস্তু কোথায় রাখতে হবে? বস্তু থাকবে সামনের দিকে, এটা হচ্ছে বস্তু। আচ্ছা, সমতল দর্পণের ব্যবহার। সমতল দর্পণ আমরা কোথায় ব্যবহার করি? বাড়িতে আয়না আছে, আমাদের বাড়িতে সবাই আছে, সেটা হচ্ছে সমতল দর্পণ, বুঝতে পারছো? গলীয় দর্পণ, গলীয় দর্পণে উত্তল দর্পণ, গলীয় দর্পণ দু রকমের, একটা হচ্ছে উত্তল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ। উত্তল দর্পণ আমরা কোথায় ব্যবহার করে থাকি? উত্তল দর্পণ থাকে আমাদের যে গাড়ির যে ভিউ ফাইন্ডার, গাড়ির যে ভিউ ফাইন্ডার, গাড়ির ভিউ ফাইন্ডার মানে হচ্ছে ওই ড্রাইভারের পাশে যে আয়নাটা থাকে না, গাড়িতে বা মোটর সাইকেলে দেখবে যে আয়নাগুলো থাকে, সেই আয়নাগুলোতে যে দর্পণটা থাকে সেই দর্পণটা হচ্ছে উত্তল দর্পণ। সেই দর্পণের মুখটাকে দেখবে, তুমি নিজের ছবিটা দেখবে, সেখানে দেখবে তোমার ছবিটা ছোট হয়ে গেছে, আকৃতিতে ছোট হয়ে গেছে। কিন্তু সমতল দর্পণ যদি হতো তাহলে তোমার আকৃতিতে ছোট হতো না, যা দৈর্ঘ্য, বস্তুর যা দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য তাই হতো। কিন্তু এই উত্তল দর্পণের ক্ষেত্রে ভিউ ফাইন্ডারটা হচ্ছে অনেক দূরের বস্তুকে দেখার জন্য ভিউ ফাইন্ডারটা ব্যবহার করে, ভিউ ফাইন্ডারের যে দর্পণটা থাকে সেই দর্পণটা হচ্ছে কি ধরনের দর্পণ? উত্তল দর্পণ। আর অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করে যে দাঁতের ডাক্তাররা
দাঁতের ডাক্তাররা অবতল দর্পণটাকে ব্যবহার করে। কেন ব্যবহার করে? অবতল দর্পণ যদি কাছ থেকে কোনো বস্তুকে দেখা হয় তাহলে সেই বস্তুটার একটা বিবর্ধিত প্রতিবিম্ব দেখায়, ঠিক আছে। অবতল দর্পণটাকে ব্যবহার করে দাঁতের ডাক্তারে, যারা দাঁত দেখে আর কি, তারা ওই দাঁতের কাছে নিয়ে গিয়ে দর্পণটাকে এমনি করে রাখার পর সেই দর্পণে যে ছবিটা ফুটে ওঠে, প্রতিবিম্বটা ফুটে ওঠে, সেই প্রতিবিম্বটা আকৃতিতে বস্তুর থেকে অনেকটা বড় দেখায়। সেই জন্য তারা দাঁতের ডাক্তাররা অবতল দর্পণটাকে ব্যবহার করে, ঠিক আছে। বেশ, থাক এতটা পর্যন্ত, তোমরা দেখে নেবে ভালো করে। তারপরে যে টপিকগুলো আছে পরপর তোমরা সিলেবাসের মধ্যে এবার ঢুকবে।